অতিথি হিসেবে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বজলুর রহমান। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি, স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। দর্শক, বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো, তবে তার আগে আপনাদের দেখাবো টার্কির ওপর তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। আমাদের কৃষি ও কৃষ্টি। টার্কি মূলত মেলিয়াগ্রিডিডেই পরিবারের এক ধরনের বিশেষ পাখি। যদিও আমাদের দেশে পোল্ট্রি বিজ্ঞানীরা এটাকে পোল্ট্রির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, আর তাই বাংলাদেশে এই টার্কি পাখিকে টার্কি মুরগি বলেই ডাকে। টার্কির বাচ্চা দেখতে আমাদের দেশের মুরগির বাচ্চার মতোই। মেলিয়াগ্রিস গ্যালোপাভো প্রজাতির বুনো টার্কি অতীতে শুধুমাত্র উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার বনাঞ্চলে বসবাস করত। তবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই টার্কি মুরগি গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হয়। গৃহপালিত টার্কি ও বুনো টার্কির মধ্যে জাতের ভিন্নতা রয়েছে। টার্কির বিভিন্ন জাতের মধ্যে বেশ কয়েক প্রজাতির টার্কি বিলুপ্ত প্রায়। জীবিত টার্কি প্রজাতির মধ্যে মেলিয়াগ্রিস ওয়েস্টল্যাটা প্রজাতির টার্কি আকৃতিতে সবচেয়ে বড় হয়, আর মেলিয়াগ্রিস ওয়েস্টল্যাটার আবাসস্থল ছিল ইউকাতান উপদ্বীপের বনাঞ্চলে। পুরুষ টার্কি স্ত্রী টার্কির তুলনায় আকৃতিতে অধিকতর বড় হয় এবং অনেক বেশি আকর্ষণীয় রঙের হয়ে থাকে। বড় পুরুষ টার্কির মাথা ন্যাড়া থাকে এবং উজ্জ্বল লাল রঙের হয়, কখনো কখনো সাদা কিংবা উজ্জ্বল নীলাভ রঙেরও হয়। পুরুষ টার্কিকে গবলার বা টম নামে ডাকা হয়। টার্কি 130 সেন্টিমিটার বা 50 ইঞ্চি লম্বা হয়, আর ওজন হয় 10 থেকে 12 কেজি বা তারও অধিক। তবে স্ত্রী টার্কি পুরুষ টার্কির চেয়ে আকৃতিতে ছোট হয়। স্ত্রী টার্কির ওজন হতে পারে 7 থেকে 8 কেজি পর্যন্ত, এবং স্ত্রী টার্কি বছরে 80 থেকে 100টি ডিম দেয়। ডিমের রং কিছুটা বাদামি বর্ণাকৃতির হয়। এই টার্কি মুরগি 1950 সালে উইলিয়াম স্ট্রিকল্যান্ড নামক একজন ইংরেজ নাবিক আমেরিকা থেকে ইংল্যান্ডে নিয়ে আসেন। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই টার্কি মুরগি লালন পালন করতে দেখা যায়। বর্তমানে আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টার্কি মুরগির বাণিজ্যিক লালন পালন। আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, টার্কি মুরগির ওপর প্রতিবেদনটি দেখলেন। এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে। আপনি তো টার্কি মুরগি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, তো বাংলাদেশে এই টার্কি মুরগির লালন পালন আসলে কোত্থেকে আসলো এবং টার্কি মুরগির আদি নিবাসটা কোথায়? আমি 2012 সাল থেকে টার্কি নিয়ে গবেষণা শুরু করি এবং নিরবিচ্ছিন্নভাবে এটা কাজ করে যাচ্ছি। টার্কি মুরগির আদি নিবাস মূলত উত্তর আমেরিকায়। এটা মেক্সিকোর উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য আমেরিকা দিয়ে কানাডা দক্ষিণাঞ্চল পর্যন্ত এর বিস্তৃতি। বাংলাদেশে টার্কি খুবই নতুন। এটা যতদূর জানা যায় 2000 সালের দিকে কিছু পাখি প্রেমী মানুষ তারা পালন করার জন্য কিছু ডিম এনে বাংলাদেশে প্রথম টার্কি শুরু করে। পরবর্তীতে বর্তমানে এখন দেশে কয়েকটি খুব হাতে গোনা কয়েকটি বাণিজ্যিক খামার রয়েছে যেখানে 50 বা তার অধিক টার্কি পালন করা হচ্ছে। বাংলাদেশ কৃষি বেশি দিন আগের কথা না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা 2011-12 সাল থেকে আমরা এটাকে লালন পালন করছি এবং এটার বিভিন্ন গবেষণা, যেমন কিভাবে এর খাদ্য দক্ষতা বাড়ানো যায়, দ্রুত যাতে ওজন বৃদ্ধি পায় এবং এর প্রজননের যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার জন্য আমরা গবেষণা করে যাচ্ছি। আমরা সাধারণত সামাজিক মাধ্যমগুলোতে, যোগাযোগের যে মাধ্যম, সেখানে টার্কি নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখি। তো আমরা কেন এই টার্কি মুরগি পালন করব? এই টার্কি পালনের সুবিধা কি কি আছে? টার্কির বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন এর বাজার মূল্য, বাংলাদেশে এর বাজার মূল্য ব্যাপক। এই জন্য যে কোনো লোক এই টার্কি পালন করলে দ্রুত লাভবান হতে পারবে। এছাড়া টার্কি মুরগিকে আমাদের গ্রামে যেভাবে দেশি মুরগি পালন করা যায় সেভাবে একইভাবে ছাড়া অবস্থায় পালন করা সম্ভব, এবং এর ডিম আমাদের যে দেশি মুরগি দিয়ে এর ডিমের বাচ্চা ফোটানো যায়। এটা একজন কৃষক দেশি মুরগির মতন করে তার ঘরের মধ্যেই করতে পারে? হ্যাঁ, করতে পারে, অবশ্যই করতে পারে। দেশি মুরগির সাথেই হয়তো সে 8-10টা টার্কি রাখতেই পারে। টার্কির মাংস এবং একটা দেশি মুরগির মাংসের মধ্যে গুণাগুণ এবং স্বাদের কি পার্থক্য রয়েছে? টার্কির মাংসে সাধারণত কি কি উপাদান আছে? মূলত টার্কি এবং মুরগির মাংসের মধ্যে যে
প্রধান পার্থক্য হচ্ছে প্রোটিনের। টার্কি মাংস আমরা যেই মাংসগুলো খাই, গরু থেকে শুরু করে যে কোনো ধরনের মাংস আমরা খাই, তার মধ্যে টার্কি মাংসে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। যেমন 100 গ্রাম টার্কি মাংসে প্রায় 26 গ্রাম প্রোটিন থাকে, যেটা অন্য কোনো মাংসে নেই। এছাড়া এটা লিন মিট, অর্থাৎ ফ্যাট খুবই কম থাকে, এজন্য এটা স্বাস্থ্যসম্মত বটে। এছাড়া বিশেষ ধরনের যেমন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স গুলো বেশি থাকে, সেলিনিয়াম এতে থাকে। এই জন্য বিশেষ করে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো টার্কির মাংসে পাওয়া যায়। এই জন্য টার্কির স্বাদটা মাংস কেমন স্বাদটা বিশেষ ধরনের পাখির ধরনের স্বাদ। তো আপনি তো দীর্ঘদিন ধরে এই টার্কির উপর গবেষণা করে আসছেন, এই গবেষণার ফলাফল বা সুবিধা কতটুকু আপনারা কৃষকদের কাছে পৌঁছাতে পেরেছেন? আসলে আমরা গবেষণা তো দীর্ঘদিনের লাগে, আমরা মাত্র 4 বছর ধরে এটা গবেষণা করছি। তবে আমরা যেটা করছি যে কেউ টার্কি যদি পালন করতে চায় তাকে কিভাবে করবে, তারপরে বাচ্চা কোথায়, কারণ বাচ্চা এখনো যথেষ্ট পাওয়া যায় না। তা আমরা আমাদের যে ফ্লক আছে সেখান থেকে কিছু বাচ্চা খামারিরা চাইলে অনেক সময় আমাদের সামর্থ্যে থাকলে দিই। টার্কি মুরগি নিয়ে আপনার সাথে আরো কথা বলবো, তবে এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি। দর্শক, প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আবারও স্বাগত প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, টার্কির লাভজনক লালন পালন নিয়ে বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলার আগে চলুন দেখে আসি টার্কি মিরাজের টার্কি খামারের ওপর মূল প্রতিবেদন। আমাদের কৃষি ও কৃষ্টি। আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টার্কি পালন। অনুকূল পরিবেশ আর খাবারের সহজলভ্যতা টার্কি পালনের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে শিক্ষিত বেকার যুবক সহ সাধারণ খামারিদের মধ্যে। আমাদের দেশে ছোট বড় শতাধিক টার্কির খামার থাকলেও টার্কি পালন করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে সফলতা অর্জন করেছে রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকার বাসিন্দা মিরাজ হোসেন। টার্কি পালন আর অর্থনৈতিক সফলতায় মিরাজ হোসেন বর্তমানে টার্কি মিরাজ নামে সারা দেশে পরিচিতি লাভ করেছে। গত 2 বছর যাবত আমরা টার্কি ফার্ম করতেছি। বর্তমানে আমরা বেশ ভালো একটি অবস্থানে টার্কি ফার্মকে নিয়ে এসেছি। বাংলাদেশে ক্রমান্বয়ে টার্কি জনপ্রিয় হচ্ছে। আমেরিকায় টার্কি খুবই জনপ্রিয় মাংসের জন্য এবং তারা প্রচুর পরিমাণে খেয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্টে টার্কি চলে থাকে। এছাড়াও মানুষ ব্যক্তিগতভাবে এখন টার্কি খাচ্ছে, টার্কির স্বাদ তারা নিচ্ছে, যার কারণে বলা যেতে পারে টার্কি আগামীতে মাংস হিসাবে বেশ চাহিদাপূর্ণ হবে। টার্কি মিরাজ দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বেকার হয়ে পড়ে। পরবর্তীতে ইন্টারনেট ঘেঁটে আবিষ্কার করে টার্কি মুরগির খামার। স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদারের সাথে পরামর্শ করে 2014 সালে হাতে গোনা কয়েকটি টার্কির বাচ্চা সংগ্রহ করতে সক্ষম হলে বাড্ডাতেই গড়ে তোলে টার্কির খামার। টার্কি মূলত 2 ধরনের ভাবে পালা যায়। প্রথম হলো মুক্ত চারণ পদ্ধতি। টার্কি নিজে ঘুরে বেড়াবে, প্রকৃতি থেকে সে খাদ্য নেবে। এরপরে তার একটা বাসস্থান দরকার হয়, যেখানে দিনে ঘুরবে, রাতে সেখানে থাকবে, কিংবা ঝড় বৃষ্টি অন্যান্য ধরনের অসুবিধা হলে সে যেন এসে ওখানে আশ্রয় নিতে পারে। আরেকটা পদ্ধতি হলো শেড করে, যেটা আমরা করছি। শেড করে পালতে হবে, তারা শেডের ভিতর বড় হবে, ছোট থেকে বড় বিভিন্ন পর্যায়ে তাদেরকে রেখে বড় করতে হবে। তখন কিছু এক্সট্রা কেয়ার তাদেরকে নিতে হয়, খাবার দাবার সঠিক সময় দিতে হবে, বিভিন্ন ধরনের ওষুধ ভ্যাকসিনেশন করতে হবে। এটা নিবিড় পদ্ধতি করতে গেলে যায়। দেশের শিক্ষিত বেকার যুবকেরা যদি টার্কি মিরাজের মতো সততা আর ধৈর্য নিয়ে টার্কির খামার গড়ে তোলেন, তাহলে তাদের বেকারত্ব যেমন দূর হবে, তেমনি আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে আরো এক ধাপ। টার্কির ব্রুডিং পদ্ধতি আসলে 3 প্রকার হয়ে থাকে। আমরা সাধারণত টার্কি নিজেই এটাকে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে। আর সেকেন্ডলি হলো এটা দেশীয় মুরগির সাথেও দিয়ে দেশীয় মুরগি পদ্ধতিতে আমরা বাচ্চা ফুটাতে পারি, আবার ইনকিউবেটর পদ্ধতিতেও বাচ্চা ফুটাতে পারি। তো সবচেয়ে লাভজনক হলো ইনকিউবেটর পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে আমরা একসাথে অনেকগুলো ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারি। নতুন এই টার্কি মুরগি পালন করে সফলতা অর্জন এবং বেকার যুবকদের আইডল হিসেবে পরিচিত মিরাজকে দেওয়া হয় প্রভিটা এবং কৃষি ও কৃষ্টির পক্ষ থেকে সম্মাননা। আরটিভি ও প্রভিটাকে ধন্যবাদ আমাদের টার্কি ফার্মের কার্যক্রমের জন্য, আজকের এই ক্রেস্টে দেওয়ার জন্য। আজকে প্রথমেই আমরা টার্কি ফার্মের স্বীকৃতি স্বরূপ এই ক্রেস্ট পেলাম। আমরা খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত। আশা করি তাদের এই ক্রেস্টে দেওয়ার কারণে আমাদের কাজে গতি আরো বৃদ্ধি পাবে। আমাদের কৃষি ও কৃষ্টি।
দর্শক দেখলেন টার্কি মিরাজের খামারের ওপর মূল প্রতিবেদন। এই টার্কি মুরগি নিয়ে গবেষণা করছেন আমাদের আজকের অতিথি। টার্কি আসলে কোন ধরনের পরিবেশ পছন্দ করে, আমাদের দেশের আবহাওয়া টার্কি পালনে কতটুকু অনুকূল? টার্কি খুবই কষ্ট সহিষ্ণু প্রাণী, কারণ এটা রিসেন্ট ডোমেস্টিকেশন হয়েছে, অর্থাৎ আমরা এটা গৃহায়ন বলি আর কি, ওয়াইল্ড থেকে এটা গৃহায়ন হয়েছে। এই জন্য এখনো তারা খুবই কষ্ট সহিষ্ণু, তার কারণে যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে। আর আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে খুবই সুন্দরভাবে খাপ খাওয়াচ্ছে। টার্কির দামটা সাধারণত পোল্ট্রি বা দেশি মুরগির দামের চাইতেও অনেক বেশি পড়ে, সেক্ষেত্রে একজন কৃষক কিভাবে সহজলভ্যভাবে এই টার্কি চাষ করতে পারবে? আসলে টার্কি যেহেতু এখন একদমই নতুন ধরনের একটা প্রাণী হিসেবে পালন করছে বাংলাদেশে, এই জন্য এখনো শৌখিন পর্যায়ে রয়েছে, শৌখিন লোক কিনে খাচ্ছে অনেক, বিশেষ করে ক্রিসমাস বা থ্যাংকস গিভিং ডে গুলোতে বিশেষ করে টার্কি মানে ব্যবহার করছে। এখনো মানে ব্যাপক হারে প্রচলন শুরু হয়নি। তবে দেখা যাচ্ছে যে আমরাও নিজেরা দেখেছি যে একটা টার্কির দাম সেখানে 5-6 হাজার টাকা একজন লোকের পক্ষে কেনা সম্ভব। তবে আমাদের দেশে কিন্তু এই ধরনের প্রচলিত নিয়ম আছে, যেমন মাংস, বড় প্রাণী মাংস কেটে কেটে বিক্রি করা। তা আমি মনে করি ছাগল বা গরুর মতো করে এই টার্কিগুলো দোকানে যদি বুসার শপে যদি যারা মাংস বিক্রি করে তারা কিন্তু জবাই করে কেটে কেটে 1 কেজি বা আধা কেজি বা এরভাবে বিক্রি করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি একটা সুন্দর উপযোগ সৃষ্টি হবে। একটা টার্কির মাংস সাধারণত কোন সময় থেকে খাওয়া যায়? সাধারণত খাওয়ার উপযোগী হতে আমাদের যে টার্কিগুলো এখন আছে প্রায় 12 থেকে 14 সপ্তাহ সময় লাগে। ও আচ্ছা। এবং সেই সময় তাদের ওজন 10 কেজি 9 কেজি এ ধরনের হয় পুরুষগুলো। স্ত্রীগুলো আরো 2 সপ্তাহ বেশি সময় লাগে। যখন ওজনটা কম থাকে তখন না, তখন খাওয়ার উপযোগী মানে হয়। খেতে অত ভালো লাগবে না, কারণ মাংসগুলো খুব নরম থাকবে। আর ওই সময় কারণ টার্কি আসলে বড় হলে বেশি মাংস পাচ্ছি আমরা, কারণ একটা বাচ্চা বা যেহেতু মুরগির মতো এত ডিম দেয় না, এই মাত্র 50 থেকে 100টার মতো ডিম আমরা পাচ্ছি, অনান এভার 70 মতো ডিম পাই। এই একটা ডিম আসলে এই ডিম খাওয়ার জন্য না, বরং এই বাচ্চা তুলে সেই বাচ্চাটা যদি বড় হয় তাহলে বেশি আমরা মাংস লাভবান হওয়া যাচ্ছে। এই বিষয়ে আপনার সাথে আবারও কথা হবে। এখন নিচ্ছি আরো একটা বিরতি। দর্শক, প্রবিটা ফিড এন্ড হ্যাচারিজ কৃষি ও কৃষি অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আবারও একবার স্বাগত প্রবিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনার কাছে এখন জানতে চাইবো, আগে তো আমাদের দেশে পোল্ট্রি ব্যবসাটা অনেক বেশি পরিমাণে হতো, খামারিরা ব্যাপকভাবে এই পোল্ট্রি ব্যবসায় তারা ঝুঁকেছিল, তো ইদানিং তাদের মধ্যে আগ্রহটা কম দেখা যাচ্ছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো, এই টার্কির মাধ্যমে কি সেই খামারিদের আবারও এই পোল্ট্রি ব্যবসায় উদ্বুদ্ধ করা বা ফিরিয়ে আনা সম্ভব? ছোট খামারিদের টার্কি আমি মনে করি একটা বিরাট স্কোপ সৃষ্টি করবে, মানে বিশেষ সুযোগ সৃষ্টি করবে, কারণ বড় আকারের খামার বাংলাদেশে নাই। আগামী আরো কয়েক 10 বছর 15 বছর হয়তো ছোট খামারিরা টার্কি পালন করতে পারে, যেটা ছাগল বা পাশাপাশি আপনি বলছিলেন যে দেশি মুরগির মতো একই রকম একইভাবে পদ্ধতিতে পালন ঘরে করতে বসেই পারে, করতে পালা পারে। যায়। এবং সেক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, যেহেতু এগুলো চড়ে খাওয়ার অভ্যাস রয়েছে এই পাখিগুলোর, যেমন একটা ঘাস লতা পাতা এগুলো খায়, এই জন্য ঘুরে খেতে পারে। বাড়িতে ছেড়ে রাখলে আঙ্গিনায় ঘুরে এখানে সেখানে থেকে কিছু খাদ্য পোকামাকড়ও খায়, এই জন্য টোটাল খাবার কম দিতে হয়, সেক্ষেত্রে স্বল্প খরচে তারা লালন পালন করতে পারে। আর বাণিজ্যিক ভাবে যদি কেউ কোনো খামারি এই টার্কির চাষ করতে চায়, সেক্ষেত্রে তারা কি এভাবে ছেড়ে চাষ করতে পারবে? গবেষণায় দেখা যাচ্ছে টার্কি সম্পূর্ণ আবদ্ধ না রেখে কিছু সময় বাইরে একটু ঘোরার জায়গা দিতে পারলে তা সেক্ষেত্রে তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট পূরণ হয় এবং তার ভিতরে যে মানে বডি ডিফর্মিটিস কম দেখা যায়। পুরোপুরি আবদ্ধভাবে জি পালন করা করা যায়, যাবে না। কোনো অসুবিধা নাই, কিন্তু সেক্ষেত্রে খাবার বেশি লাগে, খাবারের পরিমাণ বেশি লাগে এবং আচ্ছা। কিছু ধরনের সমস্যা যেমন প্যারাসাইটের সমস্যা দেখা দিতে পারে, এই জন্য তাদের জন্য একটু স্পেস বেশি দিতে হয়। ঠিক একটা টার্কি ঠিক কত বয়স থেকে ডিম উৎপাদন করতে পারে এবং কত বয়সে সেই ডিমটা সংরক্ষণ করা যায়? তা আমাদের কাছে যে ধরনের ভ্যারাইটিস এখন বর্তমানে আছে সেগুলো সাধারণত 28 থেকে 30 সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে এবং প্রায় 24 সপ্তাহ পর্যন্ত, আরো 24 অর্থাৎ 55 সপ্তাহ পর্যন্ত আমরা এটার ডিম সংগ্রহ করি, মানে ইকোনমিক ভাবে। এরপরেও ডিম দেয়, কিন্তু তখন ডিমের পরিমাণ কমে যায়। টার্কি মুরগির খাবার ও রোগবালাই এর নিয়ে আপনার গবেষণার ফলাফল কি? রোগবালাই দমনে আপনার কি পরামর্শ রয়েছে? যে কথাটা আমার প্রথম আসবে সেটা হচ্ছে টার্কির খাবার। টার্কি যদি আবদ্ধ অবস্থায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে টার্কি খাবারে প্রোটিনের পরিমাণ বেশি লাগে, যেই জন্য প্রথম থেকে যেদিন বাচ্চা ফুটে বেরোবে সেদিন থেকে 4 সপ্তাহ পর্যন্ত এদেরকে 26 থেকে 27% প্রোটিন দেওয়া উচিত খাদ্যে এবং 3000 কিলো ক্যালোরি এনার্জি আমরা যেটাকে বলি সেটাকে দেওয়া উচিত। টার্কির কমন রোগগুলোর মধ্যে রয়েছে যেমন পুষ্টিগত রোগও রয়েছে, আবার ভাইরাস বা ব্যাকটেরিয়াল ডিজিজও রয়েছে। যেমন আমাদের দেশে কিছু যেমন নিউক্যাসল ডিজিজের সমস্যা দেখা যায়, ফাউল কলেরাও হয় অনেক সময়, এছাড়া ফাউল পক্স, এই তিনটা মাইকোপ্লাজমা আমরা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলি অনেক সময়। যদিও আমাদের দেশে টার্কির জন্য বিশেষ ভ্যাকসিনেশন নাই, তবু আমরা এটাকে রিকমেন্ড করছি, যেমন নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিন যেদিন বাচ্চা হবে সেদিনই দেওয়া,
তারপরে আবার 6 সপ্তাহ আর একটা দেওয়া, ফাউল পক্স ভ্যাকসিন দেওয়া 4 থেকে 6 সপ্তাহ বয়সে, এছাড়া 8 থেকে 10 সপ্তাহ বয়সে ফাউল কলেরা ভ্যাকসিন দিলে মোটামুটি আর তেমন সমস্যা হয় না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একজন খামারি যদি তার বেকারত্ব দূর করার জন্য এই টার্কি খামার গড়ে তুলতে চায়, তবে তাকে ঠিক কি কি পদ্ধতি অনুসরণ করে চলতে হবে এবং কি কি ব্যবস্থা নিতে হবে? এখন বাণিজ্যিকভাবে টার্কি করতে গেলে যে প্রথম লিমিটেশন এখন দেখা যাচ্ছে যে মানে টার্কির বাচ্চা এত চাহিদা, বাচ্চা মানে সরবরাহ পাওয়া যাচ্ছে না। এই জন্য কেউ যদি আসলে বাচ্চা কোথা থেকে নিবে, ভালো বাচ্চা, ভালো জাতের বাচ্চা সংগ্রহ করতে হবে। আর এছাড়া মুরগি পালনের যেমন ব্রুডিং এর জিনিসগুলো অন্যান্য অলমোস্ট একই, সেই জিনিসগুলোকে একটু জানতে হবে। আর যদি ট্রেনিং নিতে পারে এটা খুবই ভালো হয়। খামার গড়ে তোলার সময় বাসস্থানটা কিরকম ভাবে তৈরি করবেন? বাসস্থানটা অবশ্যই মুরগির মতোই খোলামেলা বাসস্থান, যেখানে আলোর প্রবাহ রয়েছে, আলো বাতাস ঠিক মতো চলাচল করে। এছাড়া টার্কির জন্য একটু স্পেস দিতে হয়, এটা ডিপেন্ড করে। ছোট অবস্থায় সাধারণত 1 স্কয়ার ফুট জায়গা দেওয়া হয়। পরবর্তী যখন একটা বড় যদি ব্রিডিং টার্কি থাকে যেগুলো প্রজনন করবে, সেদের জন্য 5 থেকে 6 স্কয়ার ফিট জায়গা তাদেরকে দিতে হয়, যেটা মুরগির ক্ষেত্রে এই জায়গাটা অনেক কম লাগে। টার্কি যেহেতু বড় প্রাণী, এদের জন্য বড় জায়গা দিতে হবে। আর আমাদের বাজার দেশে- আরেকটা হচ্ছে যে একটা নতুন খামারিকে অবশ্যই বাজার চিন্তা করতে হবে, কারণ এখন অদ্যাবধি কিন্তু টার্কির মেজর মানে মাংস হিসেবে ব্যবহার হয় ক্রিসমাস বা থ্যাঙ্কস গিভিং ডে গুলোতে। ওই সময় সবাই এবং আমরা উৎসব ভিত্তিক দিনগুলোতে। সেই টার্গেট রেখেই তাকে ফ্যাটেনিং করা উচিত, বাচ্চাকে সেভাবে ফুটানো উচিত এবং সেভাবে একসাথে অনেকগুলো করলে বাজারে ভালো দাম পাবে। অনেক ধন্যবাদ আপনাকে আরটিভি স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রভিট এবং আরটিভির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গিফট বক্স। ধন্যবাদ। প্রিয় কৃষক, আমাদের দেশের মাটি, ফল ও ফসল উৎপাদনের জন্য অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি উপযুক্ত।